এই ওখানে একটা কি যেন ধরে নিয়ে জাম দিয়ে নদীর রাস্তার উপরে উঠলো। ওরা ওই হারিকেন নিয়ে তো এমনি করে করে উঁচু করে করে দেখছে কোথায় কি কোথায় কি, তাহলে এখান থেকে জামটা মেরে আর দেখে ওখানে ওই খড়ের ওপরে বেশ সাপ সাপ রক্ত পড়ে আছে। এইবারে ওরা তো ওই নদীর রাস্তার উপরে উঠলো, উঠে পরে দেখে যে ওর চাদরটা পড়ে আছে ওই রাস্তার ওই কোল। বাঘের পায়ের খোঁজ অনুসন্ধান করে যেতে যেতে দেখা গেল ওর সরাসরি নদী নেমে পার হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার এয়ানপুর গ্রামে। এই গ্রামটি সুন্দরবন জঙ্গলের খুব কাছাকাছি একটি গ্রাম, মাঝে রয়েছে ছোট্ট একটি নদী। এই নদী পেরিয়ে মাঝে মধ্যে বাঘ লোকালয়ে চলে আসে, এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি, ওনার বনের উপর একটা বাঘের আক্রমণের ঘটনা ঘটেছিল। তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল ওনার মুখ থেকে আমরা সরাসরি জেনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম চিত্তরঞ্জন রপ্তান। তো যে একটা সাংঘাতিক ঘটনার কথা আমরা শুনেছি, জঙ্গল থেকে লোকালয়ে আপনাদের গ্রামে বাঘ এসেছিল এবং আপনার বনের উপরে একটা বাঘের আক্রমণের ঘটনা ঘটেছিল। তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল যদি একটু শুরু থেকে বলেন। সেদিনে সন্ধ্যায় আমার বাবা কলকাতার একটা কাজে গিয়েছিলেন, সন্ধ্যায় ফিরেছেন। বাড়িতে ছোট ছোট ভাই বোনেরা রয়েছে, তাদের জন্য কিছু খাবার দাবার এনেছেন। এখন আমার ভাই বোনেরা রয়েছে, তারা সবাই খাবার দাবার খাচ্ছে। এখন আমার এক ভাগ্নি বেড়াতে এসেছিল আপনাদের বাড়িতে, আমাদের বাড়িতে। তা সে জ্যাঠামশাইয়ের বাড়িতে বা পাশের বাড়িতে গিয়েছে। তা বাবাকে আমার ছোট বোনটি বলছে, মানে যাকে বাঘ আক্রমণ করেছিল, সে বলছে যে বাবা মিনু এসেছে, তা মিনুর জন্য খাবার দাও, আমি দিয়ে আসি। তা মিনুর জন্য খাবার নিয়ে ও নদীর পাড়ি দিয়ে যাচ্ছিল, তখন শীতের সময়, তখন ওইরকম 9 বছর 10 বছর বয়স বোনটার। এখন ওই একটা চাদর গায়ে দিয়ে, একটা চাদরটা আমি দেখলাম চাদরটা ঘাড়ে তুলে বেশ পেঁচিয়ে নিল, নিয়ে ও বেশ গুটি গুটি পায়ে যাচ্ছে। তবে যাওয়াটা না হাঁটা না ছোটা, তবে একটু দ্রুততার সঙ্গে যাচ্ছে। এখন যেতে গিয়ে রাস্তাতে এই দুর্ঘটনা ঘটে। যে সময়টা অ্যাক্সিডেন্টটা হচ্ছে সেই সময়টা একদম সন্ধ্যাকালীন। আমরা যে সময় আমাদের গ্রাম বাংলাতে মায়েরা সন্ধ্যা প্রদীপ দেখায় ঠাকুর ঘরে, ঠিক সেই সময় এই ঘটনাটা ঘটে। আর নির্মল মণ্ডল বলে একজন ভদ্রলোক, উনি কলকাতায় চাকরি করেন, একজন ব্যাংক অফিসার। উনি বাড়ি ফিরছিলেন ওনার পৈতৃক বাড়িতে আর কি, গ্রামের বাড়িতে। ওই নদীর রাস্তা ধরে ফিরছিলেন। একবার উনি এসে পৌঁছিয়েছেন, ওনার সামনেই ঘটনাটা ঘটে। এবারে উনি ছুটে যেয়ে আমার জ্যাঠামশাইয়ের বাড়ি ঢুকে গেছে। এই দৃশ্য দেখে, এইটা দেখে একদম ওনার সামনে, ওনার থেকে 7-8 ফুটের মধ্যে ঘটনাটা ধরে নিয়ে একবারে জাম দিয়ে রাস্তার উপর উঠে গেল বাঘ। মানে বোন তখন ওই নদীর রাস্তা দিয়েই যাচ্ছিল না, রাস্তার নিচ দিয়ে, আমাদের যে নদীর রাস্তার পাশ দিয়ে যে রাস্তাটা হাঁটার জায়গা আছে সেইটা দিয়ে আসছিল এই বাড়িতে। আচ্ছা। এখন ওই জাম দিয়ে যখন ও দেখলো যে একটা কি যেন খুব দ্রুততার সঙ্গে আসলো এবং কি একটা ধরে নিয়ে জাম মারলো। ও তো বুঝতেই পারছে না যে ওখানে কাকে ধরেছে, কি হয়েছে, তো মুহূর্তের মধ্যে কাজটা হয়ে গেছে। এখন ও ছুটে যেয়ে ওই জ্যাঠামশাইয়ের বাড়িতে ঢুকেছে, ঢুকে পরে আমার বড়দাকে জড়িয়ে ধরে বলছে, এই প্রভাস। তা বলছে হ্যাঁ। তা বলছে এই ওখানে একটা কি যেন ধরে নিয়ে ওই জাম দিয়ে নদীর রাস্তার উপরে উঠলো। চলো 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 দেখি চলো, কি ব্যাপার দেখো। এখন ঠিক সেই সন্ধ্যার সময় আমার ওই জ্যাঠামশাইয়ের বাড়িতে আমার মেজদা বা অন্যান্যরা ভাইয়েরা, তখন সব ওই হারিকেনের সময় ছিল, তখন এই বিজলি আলো আসেনি। তা ওরা হারিকেন জেলে সব দক্ষিণ ঘরে পড়তে বসেছে। এখন ওরা ওই হারিকেন নিয়ে তো এমনি করে করে উঁচু করে করে দেখছে কোথায় কি, তাহলে এখান থেকে জামটা মেরেছে। আর দেখে ওখানে ওই খড়ের ওপরে বেশ সাপ সাপ রক্ত পড়ে আছে। এইবারে ওরা তো ওই নদীর রাস্তার উপরে উঠলো, উঠে পরে দেখে যে ওর চাদরটা পড়ে আছে ওই রাস্তার ওই কোলে।
তখনই বুঝতে পারলো যে হ্যাঁ, কাকে তখনই নিয়ে ওই গেছে। চাদরটা নিয়ে বলছে, "এই এ চাদর কার চাদর, কার কার চাদর রে? এখানে একটা চাদর ফেলা।" বাবা! এখন সঙ্গে সঙ্গে আমার সেজ ভাইটা গিয়ে বলছে, "ইয়ে তো আমার বোনের চাদর, যে আমাদের ললিতার চাদর।" ইস! তো তখন বলছে যে এ তাহলে ঠিক এই বাঘে ধরে নিয়ে গেছে। এইবারে নিচে নেমে হুম, ওই বাঘের যে খোঁজ হ্যাঁ, হচ্ছে, সব লাইট টর্চ লাইট টাইট মেরে বহু লোক জমা হয়ে গেছে তখন। আচ্ছা, মানে ততক্ষণে 20-30 জন জমা হয়ে গেছে পাড়ার মানুষ। হুম, গিয়ে ওই খোঁজাখুঁজি করতে করতে দেখা গেল যে ওই বাঘের পায়ের খোঁজ অনুসন্ধান করে যেতে যেতে দেখা গেল ও সরাসরি নদী নেমে পার হয়ে গেছে, ইস! ওপারে পেরিয়ে গেছে। মানে এসে আর অন্য কোথাও যায়নি। না, ওই শিকার সরাসরি আক্রমণ করে সোজা শিকার আবার পেরিয়ে গেছে। শিকার পেয়ে গেছে, এবারে নিরাপদ জায়গায় চলে যাবে। ইস! গেল তাই ধরে নিয়ে। এখন এই রকম একটা অবস্থাতে বাড়িতে তো বিরাট একটা কান্না, শোকসন্তপ্ত অবস্থা, কে কাকে সামলাবে। হুম, এখন আমি ছিলাম আমাদের ওই রাঙ্গাবেলিয়া প্রজেক্টের একটা গ্রুপ মিটিং, ওখান থেকে ছুটে যেয়ে দেখি আমার বাবা তো ওই সংবাদ শুনে বেহুঁশ অবস্থা। আমার ওই বোনটা আর একটা ভাই ছিল যমজ ওরা। আচ্ছা, তাই এবারে ও সব দেখি বাবার চারপাশে সবাই বসে আছে, আমি গেলাম। আমি যখন পৌঁছে গেছি তখন বাবা তো ওই বলছে যে, "বোন তোমার আর নেই, ইস! তোমার বোন ললিতা আর নেই, ললিতাকে বাঘে নিয়ে চলে গেছে।" উফ! এখন এইরকম একটা কথা শুনলেও নিজের বুকের মধ্যে দমটাও আটকে আসে। যাই হোক, বাবাকে সান্ত্বনা দিতে থাকলাম। এবারে আমি বললাম, "বাবা এটা একটা অ্যাক্সিডেন্ট, কিছু করার আছে? আমরা কান্নাকাটি করলে কি আর ওকে আর পাবো? আর ওকে কি আর বাঁচিয়ে রেখেছে? বাঁচিয়ে নিশ্চয়ই রাখেনি। বাঘে কখনো মানুষ তার আওতায় পেলে বাঁচিয়ে রাখে না, মানে কেউ কোনো সুযোগও পায়নি যে কোনো সঙ্গে সুযোগ। সঙ্গে হ্যাঁ, উদ্ধার করা বা কোনো কিছু। কোনো সুযোগ পায়নি। ওই তো অন্ধকারের মধ্যে ও তো জঙ্গলে নেমে গিয়েছে, হুম, ও ওর মতন বেরিয়ে গেল। তারপর দিন সকালে পাড়ার বেশ কিছু সাহসী লোকজন এবং জঙ্গলে যারা যাতায়াত করে, জঙ্গলকে চেনে বোঝে যারা, হুম। তেমনি ধরনের কিছু লোক, তারা বলল যে, "চলো দেখি, আমরা সবাই জঙ্গলে খুঁজতে যাবো ওকে।" কারণ রাতের বেলা তো কোনো মতেই খুঁজতে যাওয়া সম্ভব ছিল না, সম্ভব ছিল না। অন্ধকার যেহেতু। হ্যাঁ, এইবারে ওরা সকালবেলা তো এরকম 40-50 জন সব জড়ো হলো। তারা সবাই যেতে আগ্রহী, গেল তাই। হুম, গিয়ে পরে 50 জন লোক জঙ্গলে যাচ্ছে মানে কি, সে তো জঙ্গলে একদম চিরুনি তল্লাশি করছে পড়ে। হুম। এইবারে খুঁজে পেল, ওর মাথার স্কার্টটা খুঁজে পেল, দেহের আর অন্য কোনো অংশ খুঁজে ইস! পায়নি। বাবা! হুম, তাও কতটা জঙ্গলের ভিতরে নিয়ে গেছে? অনেকটা জঙ্গলের ভেতরে, অনেকটা, প্রায় 40-45 মিনিট ভেতরে নিয়ে চলে গেছে। বাবা! ওই মানে চিহ্ন ধরে 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 হ্যাঁ, ওনারা হ্যাঁ, 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 পৌঁছে গেছেন সেই জায়গায়। হ্যাঁ। এবারে ওই ওপারে জঙ্গলে উঠে নদীর কিনারায় উঠে কোথায় বাঘের খোঁজ আছে সব উঠে যাওয়ার হুম, পায়ের ছাপটা, হুম, সেই হুম। ছাপ অনুসন্ধান করে এরা আস্তে 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 চলতে শুরু মানে করে। নদীটা তো একেবারে ছোট নদী নয়, একে- মোটামুটি মোটামুটি বড় বড়, নদী। অতটা নদী সাঁতার কেটে নিয়ে চলে সাঁতার গেছে? কেটেই নিয়ে চলে গেল। হ্যাঁ, বাবা! এখন ওখান থেকে ওই স্কারটা নিয়ে তারা ফিরে আসে। ইস! ওই বোনকে খোঁজার সময় ওনারা যখন জঙ্গলে ঢুকেছিলেন, হুম, ওই বাঘটা কি আশেপাশে ছিল ওখানে বসে? হ্যাঁ, বাঘ কাছাকাছি ছিল। আচ্ছা, ওইটা কোলে কোলে নিয়ে বসেছিল, তাই? সামনে নিয়ে বসেছিল। হ্যাঁ, বাবা! সামনে নিয়েই বসেছিল। তারপরে সব হল্লা চিল্লা করতে, সব গাছ ওই গাছ পেটাপিটি করতে, হুম, গাছের গায়ে বাড়ি মারছে হুম, লাঠি দিয়ে। হুম, হুম। ও ভয়ে সরে গেল সাইডে। মানে ওই সময় তো শোনা যায় আবার লাশ উদ্ধারের সময় হ্যাঁ, ও আবার আক্রমণ আক্রমণ করতে করে। আসে। হ্যাঁ, হ্যাঁ, তো যেহেতু দলে অনেক মানুষজন দেখে ছিলেন, ও একটু ভয় পেয়ে গেছে। শেষকৃত্য কি নিয়ম অনুযায়ী হুম, হুম। হয়েছিল হ্যাঁ, শেষকৃত্য? হ্যাঁ, নিয়ম অনুযায়ী শেষকৃত্য হয়েছিল বাড়িতে। ওই 4 দিনের কাজ করতে, একটা 3 দিনের না 4 দিনের কাজ করতে, হুম, অপমৃত্যুজনিত কাজ। হুম, হুম, হুম। হুম, ওই যে স্কালটা বলছেন মাথার কিছু অংশ, হুম। ওটা কি মানে পোড়ানোর ব্যবস্থা না, টবস্থা কিছু পোড়ানোর হয়নি? ব্যবস্থা নেই, পুঁতে দেওয়া হয়েছিল। কত বাবা! কষ্ট করে, কত কষ্টে আমার বোনের জীবনটা বেরিয়ে গিয়েছে। ইস! তারপর ওই যে টাইগার প্রজেক্ট, হুম, হুম, টাইগার প্রজেক্ট থেকে পরবর্তীতে রেঞ্জার এবং পদস্থ সব অফিসাররা এসেছিলেন। এসে পরে ওনারা সব শোনা জানা বোঝা করলেন। হুম।
তা বাবাকেও সান্ত্বনা দিলেন, তারপরে বললেন যে আপনি অফিসে যাবেন, আমরা ক্ষতিপূরণ বাবদ কিছু দেব। আচ্ছা আচ্ছা, পেয়েছিলেন পরবর্তীকালে? 2000 টাকা দিয়েছিল। ও, খুবই কম। তখন ওরকমই নাকি ছিল আচ্ছা, ওদের অ্যানাউন্সটা। তখন তো ওই জঙ্গলের পাড় বরাবর ওই নাইলনের ফেন্সিংটা ছিল না না, না 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 না, পুরো খোলা ছিল। পুরো খোলা, আচ্ছা। তখন কোনোরূপ গার্ড ছিল না। আর আগে কি প্রায় সময় বাঘ আসতো? তার আগে প্রায় সময় আসতো না, ওই দীর্ঘদিন বাদে ওই একবার বাঘ ঢুকেছে। ও, আর সচরাচর তো শোনা যায় যে লোকালয়ে এসে মানুষের উপরে আক্রমণ কম করে, কম করে, মানে গরু ছাগল অন্যান্য প্রাণীদের উপরে আক্রমণ করে। আমার বোনকে ধরে নেওয়ার পরের থেকে হ্যাঁ। কয়েকবার বাঘ পেরিয়েছে, বাঘ পেরিয়ে ধানের মধ্যে লুকিয়ে আছে। হুম হুম। তারপরে এই জেমসপুরে এক বাড়িতে ঢুকেছিল, মানিক গায়েন না কি যেন বাড়িতে ঢুকে ওনার স্ত্রীকে আক্রমণ করেছিল। করে। হুম। আচ্ছা, তারপরে ওই স্কুল বাড়িতে ঢুকেছিল। হুম হুম। তারপরে বিনয় বাবুর বাড়িতেও ওই বিনয় বাবুর বাড়ির কথা, বিনয় মৃধা। হ্যাঁ বিনয় মৃধা। হুম হুম। তারপরে ওই আমাদের বাড়ির সামনে একটা ওই জমির একটু উঁচু জায়গা, আমরা যারে বলি কাঁদা জায়গা, হুম হুম। সেই জায়গাটায় একটু শুকনো শুকনো হয়, তখন অঘ্রাণ মাসের দিকে। হুম। তা সেই সময় ওখানেই বাঘ ছিল। আর এক সময় আর একটা বাঘ দেখেছি, তা বাঘ যে কি করে ছোটে তাই দেখলাম, মানে কতটা দূরত্বকে কত কম টাইমে কভার করতে পারে, হুম হুম। এ না দেখলে ঠিক অনুভব করা যায় না। হুম। আর ওই বাঘগুলো সচরাচর ওই সন্ধ্যার টাইমেই সন্ধ্যার টাইমে বেশি আসে। সন্ধ্যার টাইম, যতবারই ভোরের টাইম। হুম। ওটা কি মানে জোয়ারের সঙ্গেও কিছু হ্যাঁ, একটা বিষয় থাকে? জোয়ার ভাটার সঙ্গে ওদের একটা ব্যাপার থাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর ওরা ওই জলে জঙ্গলে চলে চলে তো হুম। ওরাই ঠিকঠাক বুঝতে পারে যে কোন টাইমে বেরিতে হবে। ওই রাত্রে ওই বোনটা আর ভাইটা আমার দুপাশে ঘুমোবে। হ্যাঁ, বাহ! আমি যদি কখনো একটু বলি যে আমার কষ্ট হচ্ছে, আমি মরে যাচ্ছি, তা আমার দুই ভাই বোন কান্না শুরু করে দেবে, দাদা মরে যাচ্ছে। হ্যাঁ, ইস! আমি দেখ আমি মরছি না, তোরা থাম, জানিস কেন। এখান থেকে কত বছর আগেকার ঘটনা? এখান থেকে আমার সালটা ঠিক মনে পড়ছে না, তবু আনুমানিক 35 থেকে 40 তো বটেই। তার পরবর্তীকালে তো ওই প্রথমে বেড়া দেওয়া হয়েছিল বোধহয়, মানে ওই গরান কাঠফাট দিয়ে হ্যাঁ, প্রথমে, গড়ানের বড় বড় সব ওই কোড়া ছিটে দিয়ে বেড়া দেওয়া হয়েছিল। তাও সেটা মানাতো না। না না, তারপরে এখন ওই নাইলনের জাল দিয়ে, নাইলনের জাল। জাল দিয়ে ফেন্সিং হয়েছে হুম একটা। হুম হুম, তারপর থেকে একটু লোকালয়ে বাঘ আসা কমেছে, এখন খুবই কম। খুবই কম। আচ্ছা, আমরা ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।